গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা তো গতকালই ফ্লোরিডায় চলে এসেছি, আপনারা জানেন। তো মানে গতকাল যতটা পেরেছি ভিডিও করেছি এবং শেয়ারও করেছি আপনাদের সাথে। তো কাল রাতে আমাদের ঢুকতে অলমোস্ট মানে 9:30 বেজে গেছে। তো আমরা যেই জায়গাটায় আছি, অ্যাকচুয়ালি ফ্লোরিডার তো মানে টেম্পারেচার খুবই ভালো, কারণ এখানে সেই রকমভাবে ঠান্ডা পড়ে না যদিও। আর আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, মানে পরিবেশটা জাস্ট অসাধারণ। এখন সকালবেলা আমরা তৈরি হয়ে নিয়েছি বেরোবো বলে। তো আমি ভাবলাম যে বেরোনোর আগে এই দিনের আলোতে এই জায়গাটা একবার আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চারদিকটা, তারপর আমি ভেতরে ঢুকবো। আমরা কোন রুমে আছি, কীরকম কি ব্যাপার সেটা সব শেয়ার করব। বাট তার আগে এই চারিদিকের পরিবেশটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, কেমন? বৃষ্টি ভেজা একটা সকাল, আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, সবুজে ঘেরা। বৃষ্টি ভেজা এই সকালটা যেন মনে হচ্ছে কোথায় যেন একটা রূপকথার দেশে এসে আমরা হাজির হয়েছি। চলুন বন্ধুরা, তবে ভেতরে যাওয়া যাক। আমি ভেতরে গিয়ে আমাদের রুমটা ঠিক কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাকে আপস্টেয়ার্স যেতে হবে, সেই জন্য চলুন, আপনারাও চলুন আমার সাথে। এখানকার বাড়িগুলো দেখেছেন কি সুন্দর, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। এবার যাওয়া যাক। আমি এখন নক করব, দেখা যাক কে দরজা খোলে। অনেকক্ষণ হলো আমি বাইরেই ঘোরাফেরা করছিলাম। ও, দরজা অলমোস্ট খোলা আছে। তো ভেতরে ঢুকি। এই যে দেখুন, এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা। তো আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায়। একটু অগোছালো হয়ে আছে, কারণ যেহেতু আমরা কালকে রাতেই ঢুকেছি, আবার আজকে সকালে ঘুম থেকে উঠেই কোনো রকমে তৈরি হয়ে বেরিয়ে পড়া, তো সেইভাবে গোছগাছ করা হয়নি। এসে আবার গোছানো হবে। তো চলুন আমি রুমটা ট্যুর করিয়ে দিই আপনাদেরকে। এইরকমই আরও 2টো বেডরুম, মানে মোট 3টে বেডরুমে আমরা 5 জন শেয়ার করেছিলাম।
আজকে জার্নি স্টার্ট করলাম। আজকে আমরা যাচ্ছি নাসাতে, আর সারা দিনের ভিডিও আজকে। তো নাসাতে আমরা কেমন ঘুরলাম, কি কি করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই ভালো লাগতে বাধ্য। তো আপনারা থাকুন আমাদের সাথে। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, মানে জার্নি অলরেডি স্টার্টেড। পাশে রয়েছে শুভ, ওইদিকে রয়েছে অমিত, আর গাড়ি চালাচ্ছে সত্যজিৎ। ও হাই করতে পারবে না বোধহয়, আচ্ছা আচ্ছা। আর এইদিকে আছে সোয়ানা। এই হচ্ছে আমাদের গ্যাং, আর আমরা গ্যাং নিয়ে এখন চলেছি নাসার উদ্দেশ্যে। আর সাথে তো আমার বন্ধুরা রয়েছেন, আপনারা তো থাকুন সাথে আর ভিডিওটা এনজয় করতে থাকুন। আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের ডেস্টিনেশনের দিকে। কি সুন্দর নির্ঝঞ্ঝাট একটা রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। তবে ইউএসের বিভিন্ন ভালো জিনিসের মধ্যে এটা আরেকটি অন্যতম ভালো জিনিস, যা হলো এখানকার ট্রাফিক রুলস এত ভালো, এত সুন্দর রাস্তাঘাট, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে রাস্তাঘাট তৈরি যে এখানে জার্নি করতে কোনো রকম কোনো অসুবিধেই হয় না। আর আলটিমেটলি আমরা পৌঁছে গেছি নাসাতে। এই যে দেখুন, এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, কারণ রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছিলাম, যেটা আপনারা দেখতে পেয়েছেন। চারিদিকটা কেমন ভেজা ভেজা, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। আমরা জাস্ট এসে পৌঁছলাম। এটা হচ্ছে নাসার এন্ট্রান্স। তো এই জায়গাটা এখন আপাতত আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত লোকের ভিড় জমেছে, প্রায় প্রত্যেক দিনই এইরকম লোকের ভিড় জমে। তবে এটা যেহেতু এখন হলিডে চলছে, সেই জন্য এখন ভিড়টা একটু বেশি হচ্ছে। এবার চলুন আমি ঘুরে দেখাই চারিদিকটা কীরকম কি রয়েছে এখানে। ঢুকতেই আমাদের চোখে পড়লো এই বিশাল বড় 3D স্ক্রিনটা। এই স্ক্রিনটাতে দেখুন কি সুন্দরভাবে সমস্তটা এক্সপ্লেন করা হচ্ছে। আসলে এখানকার প্রযুক্তিবিদ্যা ভীষণই উন্নত, যা বিভিন্ন জিনিসের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি। আর এইখানে দেখুন কি সুন্দরভাবে পুরো নাসার একটা প্ল্যান ডিসপ্লে করা রয়েছে। মানে আপনি কোথা থেকে কিভাবে কোথায় যাবেন, কোথায় কি কি রয়েছে, সম্পূর্ণ জিনিসটাই ম্যাপের মধ্যে ডিটেলে এক্সপ্লেন করা রয়েছে। এবার আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। এবার আমরা আসল জায়গায় ঢুকবো। তাই এখানে আমাদের ঢোকার আগে আমাদেরকে টিকিট শো করতে হবে। তাই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা ভেতরে ঢুকে যাব। এই যে দেখুন, আমরা অলরেডি ভেতরে এসে পৌঁছে গেছি। জানেন তো, এই নাসার কিন্তু আরেকটা নাম আছে, তা হলো কেনেডি স্পেস সেন্টার। তবে কেন এটিকে কেনেডি স্পেস সেন্টার বলা হয়, তার পেছনে কিন্তু একটা গল্প আছে। চলুন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আজ। প্রেসিডেন্ট জন কেনেডির নাম হয়তো আপনারা অনেকেই জানেন। 1962 সালে যখন এই নাসার কনস্ট্রাকশন শুরু হয়েছিল, সেই সময় পরপর দুবার নাকি প্রেসিডেন্ট জন কেনেডি এই জায়গাটা ভিজিট করতে এসেছিলেন। আর 1963 সালে হঠাৎ করেই ওনার মৃত্যু ঘটে, যা ছিল খুবই আশ্চর্যজনক এবং দুঃখজনক একটি ঘটনা। তাই পরবর্তীকালে ওনার নাম অনুসারে এই নাসার নামকরণ করা হয়েছিল কেনেডি স্পেস সেন্টার। আর এখানে যদি আপনারা ঘুরতে আসতে চান, তাহলে মাথায় রাখবেন এখানে পার হেড উইথ ট্যাক্সেস টিকিট পড়েছিল $85 মতো, মানে ইন্ডিয়ান মানিতে ধরা যেতে পারে 7,000 মতন পার হেড। গল্প করতে করতে দেখুন এখানে চলে এলাম। আসলে এখানে একটা বাস ট্যুর করানো হবে আমাদেরকে, তাই আপাতত আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যখন আমাদের পালা আসবে তখন আমরা বাসে উঠব। আর ওই বাসে করে নাকি এই স্পেস সেন্টারটা পুরোটা বাইরে থেকে আমাদেরকে ঘুরে দেখানো হবে, আর তার সাথে পুরো হিস্ট্রিটা ডিটেইলে একদম আমাদেরকে এক্সপ্লেন করে জানানো হবে। কি মজাদার ব্যাপার বলুন তো। চলুন তাহলে এখন বাসে ওঠা যাক। বাসটাও দেখুন যথেষ্ট ঝাঁ চকচকে, আর সিটগুলোও কিন্তু ভীষণ সুন্দর।
আর সবার আগে বোধহয় আমরাই উঠে পড়েছি। চলুন বসে পড়ি। বাসে তো আমরা উঠে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি চলছে যার মধ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লেন করা হচ্ছে। তবে হ্যাঁ, এই নাসাতে দুটো জায়গা রয়েছে, মানে প্রথমেই আমরা যেই জায়গাটায় ঢুকলাম সেখানটা জাস্ট হচ্ছে ভিজিটার্সদের জন্য সামান্য কিছু এখানে এক্সপোজ করা হয়েছে। এবার এখন বাসে করে আমাদেরকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গাটায় আসলে আমাদেরকে দেখানো হবে কিভাবে রকেট লঞ্চ করা হয় এবং রকেট লঞ্চিংয়ের পেছনে কি কি মানে বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু ওখানে নিয়ে গিয়ে এক্সপ্লেন করা হবে। তাই এখন এই বাস ট্যুরটা আমাদেরকে করানো হচ্ছে। এই কেনেডি স্পেস সেন্টারটা 10টা নাসার ভিজিটার সেন্টারের মধ্যে একটি অন্যতম, এবং এই কেনেডি স্পেস সেন্টারটাই হচ্ছে নাসার রকেট লঞ্চিংয়ের মেইন সাইট। তার মানে বুঝতে পেরেছেন আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় ঘুরতে এসেছি। যথারীতি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন আমরা বাইরে অপেক্ষা করছি। একটু পরেই চলুন ভেতরে যাব আমরা। এত উন্নত প্রযুক্তিবিদ্যার যুগে এত সুন্দরভাবে আমরা একটা ভিজিটার সেন্টার ভিজিট করে এত কিছু জানতে পারবো এটা কিন্তু সত্যি আশা করিনি, আর যা দেখে আমরা বারংবার অবাক হচ্ছি। এবার আমরা যাচ্ছি কন্ট্রোল রুমের দিকে। হ্যাঁ, রকেট লঞ্চিংয়ের জন্য যে কন্ট্রোল রুম কাজ করে তারই একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। দেখুন কেমন মজাদার, কিভাবে সায়েন্স আপনার সামনে সবটা প্রেজেন্ট করছে। অবশ্যই দেখতে থাকুন। এই পুরো সেটআপটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছিল আমরা সত্যিকারের কোনো স্পেস ফ্লাইটে বসে আছি আর সরাসরি পৌঁছে গেছি মহাকাশে। এখানের সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করা হচ্ছে। লাইটিং, বসার অ্যারেঞ্জমেন্ট, হলের সমস্ত কিছু মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট অসাম। এখানে বসে আমাদের ফিল হচ্ছিল যেন সত্যিকারের আমরা কোনো রকেটে বসে আছি। She was the first of a new kind, a moon rocket. This was the Phoenix, risen from the ashes of Apollo 1. The first Apollo crew did not die in vain. This was to be their testament. "36 stories high, she had been fully fueled throughout the night. The liquid oxygen in her tanks caused ice to form on the outside of the craft. The extreme temperature differences between the air and the sub-zero fuel This is launch control, T-minus 3 minutes and counting. We've completed our communications. During this period, once we do get the fire back in, the various tanks within the 3 stages of the Saturn V launch vehicle begin to pressurize. We have firing command. The firing command is in. We are now on the automatic sequence. T-minus 2 minutes, 20 seconds to end counting. Forward. Forward, just to the right. Down a half. Contact light. Okay, engine stop. Tranquility Base here. The Eagle has ended. Roger, Tranquility. We copy you on the ground. You got a bunch of guys about to turn blue. We're breathing again. Thanks a lot. A short time later, history is made again. Okay, Neil, we can see you coming down the ladder now. For one incredible moment,
We are one people with one history, watching our destiny unfold. That's one small step for man, one giant leap for mankind. এটাই ছিল অ্যাপোলো 11-এর অভিযান কাহিনী। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, সেই অ্যাপোলো 11 আমেরিকান প্রথম স্পেস ফ্লাইট, যা চাঁদের মাটিতে ল্যান্ড করেছিল। আর এখানে নীল আর্মস্ট্রং প্রথমবারের জন্য পা রাখলেন চাঁদের মাটিতে। কি অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা তুলে ধরা হয়েছে, যা দেখার পর আমরা সত্যিই অভিভূত। অডিও ভিজুয়ালের মাধ্যমে কি দারুণভাবে চন্দ্র অভিযান এবং চাঁদের মাটিতে পা রাখার পুরো ঘটনাটা ওনারা বর্ণনা করলেন না? আমি তো সত্যিই অবাক। আর এখন আমরা এসেছি এক্সিবিশন হলে। দেখুন, এখানে চাঁদের মাটিকে সংরক্ষিত করে ওনারা রেখেছেন, আর সেদিনের অ্যাস্ট্রোনটদের পরিহিত পোশাকও ওনারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। পুরো ঘটনাটা দেখার পর এবং এই এক্সিবিশন হলে আসার পর আমার শরীর সত্যি শিহরিত হয়ে উঠছে, যেন মনে হচ্ছে সেই দিনটির সাক্ষী আজ আমরাও হয়ে রইলাম। ইতিমধ্যে আমরা চলে এলাম আরেকটা এক্সিবিশন হলে। আর এই এক্সিবিশন হলটাতে মানে একেবারে বলা যেতে পারে একটি রকেটের আদ্য প্রান্ত সমস্ত কিছু ইলাবোরেট করা হয়েছে। সমস্ত কিছুটা আপনি দেখতে পাবেন, জানতে পারবেন, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের নোটস লেখা রয়েছে, যার দ্বারা আপনি বুঝেও নিতে পারবেন। চলুন তাহলে এখন এই এক্সিবিশন হলটাতে ঘুরে দেখি। এখানে আরও একটা মজার কথা বলি, আরও একটা ব্যবস্থা রয়েছে এখানে আপনি নিজে থেকে গিয়ে একদম ডিরেক্টলি অ্যাস্ট্রোনটদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। তারা তাদের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে, এবং আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনি তাকেই জিজ্ঞেস করতে পারেন, এবং আপনার মধ্যে যদি জানার কিছু থাকে, কোনো অজানা তথ্য নিয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি ওনাদেরকে ডিরেক্টলি আস্ক করতে পারবেন এবং ওনারা আপনার উত্তর সঠিকভাবে দেবেন এবং আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। আমরা ওখানে যেতেই পারতাম, কিন্তু আমরা গেলাম না, কারণ আমাদের হাতে অতটা সময় নেই। তাই আমরা এখন এই এক্সিবিশন হলটার দিকে চলে এসেছি।
হাঁটতে হাঁটতে এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আর ওইদিকে দেখুন অরবিট ক্যাফে, ওই অরবিট ক্যাফেতে আমরা এখন খেতে যাব। হ্যাঁ, ইন্ডিয়ান কোনো খাবার পাবেন না এই ব্যাপারে নিশ্চিত থাকুন, তবে ওই স্যান্ডউইচ, বার্গার এইসব দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এবার আমরা ফিরে চলে এসেছি আবার সেই জায়গাটায় যেখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। আর এবার আমরা আরও অনেক কিছু দেখব। আর দেখুন এখানে একটা বিশেষ জিনিস, এখানে একজন অ্যাস্ট্রোনট দাঁড়িয়ে আছেন, মানে অবশ্যই উনি অ্যাস্ট্রোনট সেজে দাঁড়িয়ে আছেন, যার সাথে ফটো তোলার জন্য একটা বিশাল লাইন পড়েছে। আমরা এখানে কিছুটা সময় দেব, কারণ আমার ভীষণ ইচ্ছে করছে ওনার সাথে একটা ফটো নিই। তারপরেই আমরা চলে যাব মঙ্গল অভিযানে। দেখা যাক তাহলে আমাদের মঙ্গল অভিযানটা ঠিক কতটা মজাদার হতে পারে। চলুন ভেতরে যাই। Space exploration looks pretty good. Space laboratory for years to come. Next, it's our closest celestial neighbor, the moon. And we haven't been back there since 1972, so there's still a lot that we could learn. Or you could land on an asteroid. How amazing would that be? But what about Mars? Our robots are there right now, scoping things out. So, which one of these destinations really lives up to NASA's mission of exploration and discovery? Oh, you're going to Mars. Imagine standing on the surface of the red planet, millions and millions of miles from the Earth, looking up at the tiny planet where you were born. But before you can enjoy that moment, you'll need to answer 3 questions. Can you survive the journey? Can you learn to live on the surface of Mars? And can you return home to Earth safely? But before you can break beyond the boundaries of Earth, you'll need to break beyond the boundaries of our current science and technology. Microgravity is punishing on the human body. Your bones will thin, your muscles will shrink, and your immune system will weaken. We've got to figure out how to keep you healthy during this long journey. And as powerful as the new rockets will be, you won't be able to take along all the supplies you'll need. You'll have to grow food. This is the launch director. We are go for launch.
behalf of NASA and the Kennedy Space Center Visitor Complex, I'd like to thank you for joining us today. My name is Margaret, and wherever your journeys take you, we hope that you keep exploring. আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনাদের বাড়িতে যারা বাচ্চারা রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা বড় স্ক্রিনে দেখাবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি বাচ্চারা কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে এনজয় করবে, আর সাথে আপনারা তো এনজয় করবেনই। Okay. Two questions I'm almost always asked. Number one, are the rockets real? The answer is yes. These are real rockets except for the number 109D. That was a real rocket once upon a time. But the Florida 11 wasn't counted as real. So আমরা এখন আরেকটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে রকেট গার্ডেন ট্যুরে। তো এই যে রকেটগুলো দেখালাম, এখানে এখন আমাদের একটা ট্যুর করানো হবে, তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা যেহেতু ক্রিসমাসের সময় ঘুরতে এসেছি, তাই দেখুন এখানে কি সুন্দরভাবে ক্রিসমাস ট্রিগুলো সাজিয়ে রেখেছে, যা দেখতে অসাধারণ লাগছে। আর আমি দেখে তো একেবারেই লোভ সামলাতে পারলাম না, তাই এই জায়গাটা একটু ঘুরে দেখতে আমি চলে এলাম। এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে এই বড় স্ক্রিনটাতে দেখানো হচ্ছে যে রকেটটা উড়ে যাচ্ছে, আর তার সাথে সাথে এই পিকচারাইজেশনটাকে এতটা রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করা হয়েছে যে এর সাথে একটা স্মোকি এফেক্টও দেওয়া হচ্ছে। চলে এসেছি আরেকটা এক্সিবিশন হলে। এই এক্সিবিশন হলটাতে বিশেষ করে যেই কোম্পানিগুলো রকেট লঞ্চিংয়ের সাথে ইনভলভ, তাদের এখানে বিভিন্ন জিনিস নিয়ে এক্সিবিট করা হয়েছে। তো যাই হোক, আপনাদের মধ্যে অনেকেরই কাছে মনে হচ্ছে যেন কি সব আমি বলে চলেছি, তাই না? স্পেস সেন্টার, স্পেস ফ্লাইট, অ্যাস্ট্রোনট, এইসব অনেক কিছুই হয়তো অনেকের কাছে অজানা, বা বাচ্চাদের কাছেও কিন্তু অতটা জানার বিষয় নয়। তবে এই জায়গাগুলো ঘুরে দেখলে কিন্তু অনেকটাই আইডিয়া ক্লিয়ার হচ্ছে। যেমন আমরাও অনেক কিছু জানতে পারলাম যা আমাদের অজানা ছিল। আর এখানে দেখুন আমেরিকানদের কালচারটাই এত সুন্দর। এখানে কিন্তু মা বাবারা তাদের একেবারে ক্ষুদে থেকে ক্ষুদে সদস্যদেরকেও এখানে নিয়ে এসে
দেখাচ্ছেন সমস্ত কিছু। তারা হয়তো পুরোটা বুঝতে পারছে না, কিন্তু তাও তাদের সামনে যতটা এক্সপ্লেন করার এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছেন ওনারা, যেটা দেখে আমার তো খুব ভালো লাগলো। দেখুন, আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকটা এগিয়ে, সেটা গোটা বিশ্বের লোক জানে। কিন্তু এই যে এগিয়ে, তার পেছনে কিন্তু এই দেশের মানুষদেরই কন্ট্রিবিউশন সব থেকে বেশি, তাই না? তবে আরেকটা জিনিস আমি বলতে বাধ্য, যে এই দেশটা কিনা বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটা এগিয়ে রয়েছে, অদ্ভুত রকমভাবেই আমি এখানে আসার পর দেখেছি এখানকার মানুষজনেরা, ইভেন বাচ্চারা পর্যন্ত, যেটা এখনকার দিনে খুব কমন, হয়তো বিভিন্ন জায়গায় আমাদের দেশেও বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝে না, তা তো ঠিক, কিন্তু এখানকার মানুষেরা মোবাইল জিনিসটা শুধুই মাত্র কথা বলার কাজে ব্যবহার করে থাকেন। বাচ্চারা কখনোই সেই মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকেন না, আর বড়রা তো মোবাইলের কোনো হদিশই রাখেন না। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই কিন্তু এখানকার সত্যতা। ঘুরতে ঘুরতে দিন পেরিয়ে সন্ধে পড়ল, তাও আমাদের ঘোরা এখনও শেষ হয়নি, কারণ জায়গাটা বিশাল বড় আর ভীষণ রকমের সাজানো গোছানো, যেখানে দেখার মতন অনেক কিছু রয়েছে। আর যেহেতু এখন ক্রিসমাসের সময়, তাই দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা দিনের আলোতে কিন্তু বোঝা যাচ্ছিল না। সন্ধে নামার পর আলোতে ঝলমল করে উঠল চারিদিকটা, তাই চারিদিকটা আরেকবার আপনাদেরকে ঘুরে দেখানোর একটু ছোট্ট প্রচেষ্টা। এই জায়গায় সকালবেলাতেও এসেছিলাম, আর এখন দেখুন লাইট ঝলমলে হয়ে উঠেছে, কি সুন্দর লাগছে, আর সবাই এখানে ফটো তুলছে। আমরাও যাব ফটো তুলতে এখানে। এই রকম সুযোগ কিন্তু একদম মিস করা যায় না, তাই না বলুন? বিশাল বড় একটি জায়গা, ভীষণ সুন্দর একটি জায়গা, সেটা আমি যতটা পেরেছি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর কোন জায়গাটা, কোন জিনিসটা আপনাদের বেস্ট লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগামী দিনে রয়েছে আরও নতুন নতুন অনেক চমক, তাই থাকুন আমার সাথে, দেখতে থাকুন আলাপচারিতা। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সাবধানে থাকুন, ভালোভাবে কাটুক আপনাদের দিন। টাটা, বাই বাই।